সয়েল টেস্ট বা মাটির পরীক্ষার দুটি মূল হাতিয়ারের একটি হলো হ্যামার আর একটি হলো এসপিটি স্পুন, যা সয়েল টেস্ট জগতে স্পিড ব্যারেল স্যাম্পলার নামেও পরিচিত। আপনারা নিশ্চয়ই জানেন যে বাড়ি বা যে কোনো স্থাপনা নির্মাণের আগে তার নিচের মাটি পরীক্ষা করে নিতে হয়, যেটাকে সয়েল টেস্ট বলা হয় আর কি। আর এই ডিজাইনের আগেই সয়েল টেস্ট সম্পন্ন করা অত্যন্ত জরুরি একটা বিষয়। কিন্তু আপনি কি এটা জানেন কোন ধরনের হ্যামার দিয়ে সয়েল টেস্ট সম্পন্ন করা হয়? আজকের পর্বে আমরা এটাই জানব। অর্থাৎ আজকের পর্বে আমরা জানব কোন ধরনের হ্যামার সয়েল টেস্টে ব্যবহার করা হয়, বা মাটির শক্তিমত্তা নির্ণয়ের জন্য সয়েল টেস্টে হ্যামার হিসাবে কি যন্ত্রপাতি বা কি হাতিয়ারটি ব্যবহৃত হয়। এটা আমরা আজকে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সাবসয়েল ইঞ্জিনিয়ার্স এবং সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। আজ আমরা আলোচনা করব সয়েল টেস্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের হ্যামার, এদের কার্যপদ্ধতি এবং অ্যাকুরেসি সম্পর্কে। আশা করছি আজকের ভিডিওটি যারা সয়েল টেস্টের সাথে জড়িত বা সম্পৃক্ত, কিংবা শিক্ষানবিশ প্রকৌশলী যারা সয়েল টেস্টকে জানতে আগ্রহী বা সয়েল টেস্ট শিখতে চান, অথবা যারা নিজেদের ভবন নির্মাণের আগে সয়েল টেস্ট সম্পন্ন করেছেন বা ভবন নির্মাণের জন্য সয়েল টেস্ট সম্পন্ন করবেন, অথবা ইতিমধ্যেই করেছেন, তারা একটু নিজেকে ঝালিয়ে নিতে পারবেন যে আসলে আপনার সয়েল টেস্টটা সঠিক হয়েছে কিনা, বা কী ধরনের হ্যামারটা ব্যবহার করা উচিত ছিল, অথবা কী ধরনের হ্যামারটা আপনার সয়েল টেস্টে ব্যবহার করা হয়েছে। আর এজন্যই আমি বলছি যে আজকে যারা সয়েল টেস্টের সাথে সম্পৃক্ত এই ধরনের সকলের জন্য এবং শিক্ষানবিশ প্রকৌশলীদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুতরাং লাইক, কমেন্টস, ফলো, সাবস্ক্রিপশন ইত্যাদি অ্যাক্টিভিটি নিয়ে পাশে থাকুন এবং ভিডিওটি মনোযোগের সহিত সম্পূর্ণ উপভোগ করুন। হ্যামার এবং স্প্লিট ব্যারেলের উপর বিস্তারিত আলোচনাপূর্বক দুটি আলাদা ভিডিও ইতিমধ্যেই আমরা তৈরি করে আমাদের চ্যানেলে আপলোড করেছি। এই স্পুন সম্পর্কে কিংবা হ্যামার সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমরা পরামর্শ দেব, আমাদের চ্যানেল থেকে এই দুটি ভিডিও একটু দেখে নেবেন। সয়েল টেস্টে হ্যামার হচ্ছে যন্ত্রপাতির সেই অংশ যা মূলত স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বা এসপিটি টেস্টে মাটির শক্তিমত্তা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের হ্যামার সয়েল টেস্টে ব্যবহার হওয়ার ব্যাপারটা লক্ষ্য করা যায়। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ম্যানুয়াল হ্যামার, তারপরে সেফটি হ্যামার, তারপরে আছে অটোটেপ হ্যামার। সাধারণত সয়েল টেস্টে মাটির শক্তিমত্তা অর্থাৎ এন ভ্যালু নির্ণয়ে এই তিন ধরনের হ্যামার ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আছে স্লাইডিং হ্যামার, কন্টিনিউয়াস হ্যামার, যেগুলি সাধারণত আনডিস্টার্ব স্যাম্পল নেওয়ার জন্য যে শেল বাই টিউব ব্যবহার করা হয়, সেই শেল বাই টিউব ড্রাইভে এই ধরনের হ্যামার ব্যবহার হয়ে থাকে। তো যাই হোক, সয়েল টেস্টে এসপিটির জন্য যে হ্যামার ব্যবহার হয়, অর্থাৎ ওই যে তিন ধরনের হ্যামারের কথা বললাম, ম্যানুয়াল হ্যামার, সেফটি হ্যামার অথবা অটোট্রিপ হ্যামার, এই যাই হোক না কেন হ্যামার, কিন্তু হ্যামারের দুইটা কমন বৈশিষ্ট্য থাকবে। এটা সবার জন্য সমান, এটা থাকতেই হবে, অথবা অন্যথায় হ্যামারটা সঠিকভাবে এসপিটি টেস্টে কাজ করবে না। তার একটা হলো ওজন। হ্যামারের ওজন হবে 140 পাউন্ড বা 63.5 কেজি। এখন হ্যামার যাই হোক, হতে পারে সেটা সেফটি হ্যামার, হতে পারে সেটা ম্যানুয়াল হ্যামার, হতে পারে সেটা যান্ত্রিক অটোট্রিপ হ্যামার, কোনো ব্যাপার না, কিন্তু তার ওজন হতে হবে 140 পাউন্ড বা 63.5 কেজি। আর অন্যভাবে বললে সব হ্যামারের ওজন একই। সব হ্যামার বলতে সয়েল টেস্টে ব্যবহৃত এসপিটি টেস্টের জন্য যত প্রকার হ্যামার আছে, এই সব হ্যামারের ওজন একই হবে। তার পরিমাণ হলো 140 পাউন্ড বা 63.5 কেজি।
আর হ্যামারের অন্য যে কমন প্যারামিটার সেটা হচ্ছে তার ড্রপ হাইট, অর্থাৎ ফ্রি ফল হাইট, বাংলায় বললে মুক্ত পতন উচ্চতা। ড্রপ হাইট মানে হ্যামারটি ফ্রিলি কতটুকু উপর থেকে মানে কত উচ্চতা থেকে ড্রপ করতে হবে সেটাকে হবে ড্রপ হাইট। সব হ্যামারের জন্য, সব হ্যামার বলতে সয়েল টেস্টে ব্যবহৃত যত ধরনের হ্যামার আছে, ম্যানুয়াল হ্যামার হোক, অটোটেপ হ্যামার হোক, সেফটি হ্যামার হোক, এই হ্যামারের ড্রপ হাইট অর্থাৎ তাকে পড়তে দেওয়া হবে 760 মিলিমিটার বা 30 ইঞ্চি উপর থেকে। অর্থাৎ এসপিটির জন্য বা অ্যানবেলের জন্য ব্যবহৃত প্রত্যেক হ্যামারের ড্রপ হাইট হবে 760 মিলিমিটার বা 30 ইঞ্চি। যদি ওজন ঠিক থাকে এবং ড্রপ হাইট একই থাকে এবং ওজন একই থাকে, তাহলে আমরা এমজিএইচ পদ্ধতিতে ঠিক ড্রপ একটা হ্যামার হিট করার আগে বা আঘাত করার আগে সর্বোচ্চ কত শক্তি অর্জন করে সেটা কিন্তু তখন একই হবে। আর এটাই হলো সয়েল টেস্টের মূল বিষয়। বিষয়টা আবার বুঝিয়ে বলি, যদি একই উচ্চতা, অর্থাৎ আমরা তো বললাম যে এটা 63.5 কেজি হবে ওজন, আর উচ্চতা যদি 760 মিলিমিটার, সেটা যে কোনো ধরনের হ্যামার হোক, উচ্চতা তো একই হবে। তার মানে আমার এখানে হ্যামারটা যখন আপ বা উপরে ওঠানো হয় তখন যে স্থিতিশক্তিটা অর্জন করে সেই শক্তিতেই তো হ্যামারকে পাইপকে বা এসপিডি স্পুনকে পেনেট্রেট করবে বা হিট করবে। সেই ক্ষেত্রে শক্তির পরিমাপ হলো কি এম জি এইচ। এম হইল এখানে হ্যামারের ভর 63.5, এটা ঠিক রাখতে হবে। জি তো এটা অটোমেটিকলি ঠিক থাকে, কারণ এটা হলো গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ। আর এইচ যদি ঠিক থাকে তাহলে হ্যামার, যে কোনো হ্যামার হোক যেভাবে ব্যবহার করি না কেন, তার যে এম জি এইচ, এই যে শক্তি অর্থাৎ 473 জোল সম্ভবত, এই 73 জোল যদি ঠিক থাকে, এটা হলো হ্যামারের কমন প্যারামিটার। এখন আমরা কয়েক প্রকার হ্যামার সম্পর্কে একটু বর্ণনা করব। প্রথমে ধরি ম্যানুয়াল হ্যামার। এটাকে ডন্ট হ্যামার বলা হয়। যা জাস্ট একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা হ্যামার, মাঝখানে যেহেতু গাইড রড কন্ট্রোল করার জন্য হ্যামারের মাঝখানে একটি ছিদ্র থাকে, সুতরাং এটা ডন্ট আকারের হয় আর কি, ডোনাট, সুতরাং এটাকে ডোনাট হ্যামারও বলা হয়। তো যাই হোক, সব হ্যামারই তো একই রকম থাকে প্রায়। তার আগে সেটা সেফটি হ্যামার হোক, তারপরে এই ম্যানুয়াল হ্যামার হোক, মাঝখানে একটা ছিদ্র থাকবে একটা রড দ্বারা গাইড করার জন্য, সুতরাং এটা ডোনাট আকারেরই দেখা যাবে। তো ডোনাট হ্যামার তার যে কমন দুটা প্যারামিটার সেটা ফলো করতে হবে। প্রথম প্যারামিটার হলো তার ওজন। ওজন 63.5 কেজি হবে। এখন ওজন আমরা কীভাবে বের করব মাঠে? কারণ ওজন তো আমার সয়েল টেস্ট যদি কনফার্ম করতে হয় যে সয়েল টেস্টটা সঠিক হচ্ছে, তাহলে তো আমাদের সেই দুইটা জিনিস ফলো করতে হবে, হ্যামারের ওজন এবং হ্যামারের ড্রপ হাইট বা মুক্ত পতন উচ্চতা। এখন একটা ডোনাট হ্যামার, এটা কী করতে হবে? এটা থাকতে হবে 63.5 কেজি ওজন এবং 30 ইঞ্চি উপর থেকে তাকে ফেলে দিতে হবে পাইপের উপরে, অ্যানবিলে আঘাত করবে এবং এই আঘাতের ফলে এসপিটি স্পুনটা মাটির নিচে যাবে। এবং গত পর্বে আমরা বলেছি কীভাবে অ্যানবিল গণনা করা হয়, সেখান থেকে আমরা অ্যানবিল পাবো, মাটির শক্তিটা পাবো। এখন ওজন আমরা কীভাবে মাপবো? খুব সহজ একটা পদ্ধতি বলে দিতে পারি। আপনার যদি হাতের কাছে স্কেল থাকে বা ব্যালেন্স থাকে, আপনি সরাসরি ওজন করে নিতে পারবেন 63.5 কেজি আছে কিনা। কারণ 1 কেজি এদিক সেদিক হলে সমস্যা হয়তো নাই বা টলারেন্স আছে 1 কেজি। কিন্তু যদি এর চেয়ে বেশি ব্যাস কম হয়, তাহলে ধরে নিতে হবে আপনার সয়েল টেস্টে এর প্রভাব কম বেশি পড়তেছে। এখন অথবা যদি আপনার কাছে ব্যালেন্স না থাকে, তাহলে তার এরিয়া এবং ভলিউম বের করে নিতে হবে। এরিয়া ভলিউমের যে সূত্র আছে, যেমন মূলটাকে যদি আমরা πd²/4 × h দিয়ে গুণ করি এবং মাঝখানের ছিদ্র ভলিউমটা যদি একইভাবে πd²/4 × h দিয়ে গুণ করে বাদ দিলে যে ভলিউমটা হবে সেটা হলো স্টিলের ভলিউম। তাহলে স্টিলের স্ট্যান্ডার্ড ভলিউম ইউনিট ওয়েট কত আছে, মানে পার মিটার কিউবে আছে। আমরা যদি মিটার কিউবে ভলিউমটা বের করি, তাহলে পার মিটার কিউবে যেমন 7,850 কেজি পার মিটার কিউব, তাহলে ওই যতটুকু ভলিউম হয়েছে অতটুকু 7,850 কেজি দিয়ে গুণ করলে আমরা ভলিউম বা ওজনটা, হ্যামারের ওজনটা পেয়ে যাব। তাহলে এভাবে আমরা হ্যামারের ওজনটা মেপে নিশ্চিত করব যে হ্যামারের ওজনটা ঠিক আছে কিনা। দ্বিতীয় ধাপ হলো তার উচ্চতা ঠিক করা, ড্রপ হাইট কতটুকু উপর থেকে পড়ে।
এজন্য যে গাইড রডটা থাকে, যে গাইড রডের ভিতর দিয়ে হামারটি আপ ডাউন করে অর্থাৎ ফ্রি ফল হয়, সেই গাইড রডের 30 ইঞ্চির মধ্যে একটা দাগ কাটা থাকে। এখন খুব সূক্ষ্মভাবে এবং একদম মানে একুরেসির জন্য খুব সূক্ষ্মভাবে এবং যথাসম্ভব যতটা একুরেট করা যায় এই জন্য নিশ্চিত করতে হবে যে ওই দাগ পর্যন্ত ওঠানামা করে। দাগের চেয়ে বেশি উঠলে কী হবে? এজ বেড়ে যাবে, এজ বেড়ে গেলে জুল বেড়ে যাবে, জুল বেড়ে গেলে হিটের শক্তি বেড়ে যাবে, শক্তি বেড়ে গেলে এসপিটি কমে যাবে, অর্থাৎ অতি দ্রুত মাটির ভেতরে এসপিটি স্পুনটা প্রবেশ করবে। অপরদিকে যদি ওই দাগের নিচে থাকে অর্থাৎ এজ কমে যায় তাহলে জুল কমে যাবে, জুল মানে শক্তি কমে যাবে, শক্তি কমে গেলে ওই শক্তিতে যখন হিট করবে তখন মাটির ভেতরে পেনিট্রেশন কম হবে, অর্থাৎ এন ভ্যালু বেড়ে যাবে। আমরা সয়েল টেস্ট রিপোর্টে দেখবো যে মাটি যথেষ্ট শক্তিশালী, প্রকৃতপক্ষে আসলে শক্তিশালী না। সুতরাং এই ড্রপ পাইপটা কন্ট্রোল করতে হবে। এখন ডোনাট হ্যামার কী করা হয়? সাধারণত দড়িতে বেঁধে দড়ি ধরে টেনে টেনে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়। হ্যাঁ, এভাবে সয়েল টেস্ট করা সম্ভব। তবে এই হ্যামারের যেসব সীমাবদ্ধতা রয়েছে, ধরেন আপনার হাতে টান দিয়ে ওঠায় 3 জনে বা 4 জনে একটা হ্যামারকে টান দিয়ে উপরের দিকে উঠাচ্ছে, এটা কি সত্যি সত্যি একুরেট পয়েন্টে উচ্চতা কন্ট্রোল করা সম্ভব? না, সম্ভব হয় না। কখনো বেশি হয়ে যায়, কখনো কম হয়ে যায়। সেক্ষেত্রে এসপিডি ভ্যালু এদিক সেদিক হয়। এদিক সেদিক যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে সেটা ডিজাইনের উপরে বেশি পরিমাণে এফেক্ট করবে, আর যদি খুব কম পরিমাণে হয় তাহলে ডিজাইনের সেফটির মধ্যে হয়তো চলে যাবে। এখন বিষয়টা হলো, তাহলে এটা কন্ট্রোল করার কি আর কোনো পদ্ধতি নাই? আছে অন্য পদ্ধতি, তবে এই ম্যানুয়াল হ্যামারে এর চেয়ে বেশি কিছু নাই। ম্যানুয়াল হ্যামারে আরও একটা সমস্যা আছে। সমস্যাটা কি? ওই যে ধরেন 3 জন টান দিল দড়ি ধরে, এবং 3 জন যে একদম মুহূর্তে এট এ টাইম ছেড়ে দিতে পারবে তার তো কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সয়েল টেস্টের কর্মীরা একটু স্লোপ বলে, এবং সেই ক্ষেত্রে এট এ টাইম যেন শক্তিটা এট এ টাইম ব্যবহার করতে পারে সেজন্য বিভিন্ন ধরনের স্লোপ বলে সেটাকে একসাথে করার চেষ্টা করে। কিন্তু তারপরেও আমি মনে করি যে একদম অ্যাকুরেসি না হওয়ার কারণে ধরেন 4 জন টান দিল, একদম অ্যাকুরেসি তো হবেই না, সম্ভাবনা কম। ধরেন 4 জন টান দিল, এখন 3 জন একবার ছেড়ে দিল আর একজন একটু ধরে রাখলো, তো ওই যে তার যে ধরে রাখার অংশটা, সেই ক্ষেত্রে আমার ফ্রি ফল অর্থাৎ জি রূপে তার প্রভাব পড়বে। ওই যে অভিকর্ষ ত্বরণ, সেই প্রভাবে হয়তো কমে যাবে অনেকটাই। বল কমে গেলে ওই একই কথা, বল যখন কমে যাবে তখন এসপিডি বেশি দেখাবে, এসপিডি বেশি দেখাবে মানে মাটিকে শক্ত মনে হবে। ডিজাইন যদি একটু ছোটো করে নেওয়া হয় আর এটা যদি খুব বেশি পার্থক্য হয়ে যায় তখন ডিজাইনের উপরে ভালো ধরনের একটা ইফেক্ট আসবে। ঘুরে তো কথা একটাই, এসপিডি যদি সঠিক না হয় সেই ক্ষেত্রে আমার সব কিছু করবে ডিজাইনের উপরে। আর ডিজাইন যদি দুর্বল হয়ে যায় তাহলে বিল্ডিংটা দুর্বল হয়ে যাবে, ঝুঁকির মধ্যে থাকবে। আর ডিজাইন যদি বেশি সফল হয়ে যায় তাহলে অতিরিক্ত খরচ হবে। আচ্ছা, এই গেল ডোনাট হ্যামার বা ম্যানুয়াল হ্যামার। তো ম্যানুয়াল হ্যামারের মূল পদ্ধতিটা আবার বলি, সংক্ষেপে শেষ করি এই অংশটা। ম্যানুয়াল হ্যামারের মূল পদ্ধতিটা হচ্ছে তার হ্যামারের উচ্চতা ওজন হবে 63.5, এটা সব হ্যামারই হবে, এটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত তার ড্রপ হাইট, ওই যে 30 ইঞ্চি উপরে একটা দাগ দেওয়া থাকবে, ওই দাগের মধ্যে বারবার যেন ঠিক দাগ বরাবর যতটা সম্ভব দাগের ক্লোজ থাকে আর কি, এই বরাবর ওঠানো মনে হয়। এবং এট এ টাইম যেন যে 3 জন বা 4 জন ব্যবস্থা গ্রহণ করে ধরে টানে, সেটা যেন এট এ টাইম ছেড়ে দিতে পারে। এটা আমাদের দেশে সচরাচর যে ম্যানুয়ালি যেতে হয় আর কি। এছাড়া ওই যে ওটাকে কী বলে, উইঞ্চ যদি ব্যবহার করা হয় তাহলে তো আর এই সমস্যাটা অনেকটাই কমে যাবে। উইঞ্চ ব্যবহার করলে উইঞ্চ ছেড়ে দিল, বাস সাথে তো আর কেউ ধরে রাখলো না, এই ধরনের কোনো সম্ভাবনা নাই। উইঞ্চ যখনই ছেড়ে দিল তখনই ফ্রি ফল হয়ে গেল, এটা হতে পারে। তারপরে উইঞ্চের দড়ি টানতে আবার ড্রামের সাইজ কি, ড্রামের প্রতিরোধ বল কত, এইগুলির ব্যাপার আছে। সুতরাং আসলে ডোনাট হ্যামার সুতরাং আসলে ডোনাট হ্যামার হচ্ছে সবচেয়ে দুর্বল হ্যামার সয়েল টেস্ট জগতে। এখন আশা করি ক্লিয়ার হয়েছে ডোনাট হ্যামারের বিষয়টা, এবং এটা কী জন্য দুর্বলতা তাও ক্লিয়ার হয়েছে। তা আমরা পরের স্টেপে সামনে যেতে পারি। সামনের ব্যাপারটা হচ্ছে, এখন আমরা আসি সেফটি হ্যামারের ক্ষেত্রে। সেফটি হ্যামার ডোনাট হ্যামারের মতোই কাজ করবে, বা তার শেপ ওই রকমই সেম, একটা সিলিন্ড্রিক্যাল শেপের স্টিল,
তার ভিতরে একটা ছিদ্র থাকবে, যে ছিদ্র দিয়ে গাইড রড, যে ছিদ্রের মধ্য দিয়ে একটা গাইড রডের সাহায্যে এইটাকে কন্ট্রোল করা হয় হ্যামারটাকে, যাতে নির্দিষ্ট স্থানে হিট করতে পারে, ডানে বামে সরে না যায়। সুতরাং এটাও ডোনাট, একটা ডোনাটের মতোই তার শেপ, কিন্তু অতিরিক্ত একটু কারিকুলাম থাকবে। সেটা হলো এইটাকে যে ফল করানো হবে, ছেড়ে দেওয়া হবে টান দেওয়ার পরে, এই জন্য একটা বিশেষ মেকানিজম ব্যবহার করা হবে, যে মেকানিজম অটো হ্যামারটাকে লক করবে এবং নির্দিষ্ট উচ্চতা ওঠার পর এটাকে অটোমেটিক ছেড়ে দেবে এবং ফ্রি ফল হয়ে যাবে। আর এটারও উচ্চতা ওজন নিশ্চিত করতে হবে। নিশ্চিত করার একই পদ্ধতি, আমরা হয় ব্যালেন্স থাকলে ব্যালেন্স থেকে মেপে নেব, বা কোনো স্কেল দিয়ে মেপে নেব। যদি সম্ভব না হয় তাহলে তার ওই যে πd²/4 × h, অর্থাৎ তার এরিয়া ইন্টু উচ্চতা দিয়ে গুণ করে মাঝখানের যে ছিদ্রটা আছে সেই ছিদ্রর ভলিউমটা বাদ দিয়ে, তারপর উপরন্ত ওই যে একটা কলার থাকবে, যে কলারটা আলাদা লক করার জন্য, ক্যাচারটা যে লক করবে, একটা ক্যাচার দিয়ে তো এটাকে ক্যাচ করে, সরাসরি দড়িতে ক্যাচ করে না, দড়ি ওই ক্যাচারটাকে টেনে দিলে, তো এটা বের করতে হবে। এবং এটার সিস্টেমটা হলো হ্যামারটার মধ্যে এমন একটা মেকানিজম থাকবে যে একটা ক্যাচার এসে ফুট করে এটাকে ক্যাচ করে ফেলবে। ক্যাচ করে ফেলে এই ক্যাচারটাকে দড়ি দিয়ে টান দেওয়া হবে। ক্যাচারটাকে যখন দড়ি দিয়ে টান দেওয়া হবে, তখন এই ক্যাচারটা তাকে ধরে তুলবে এবং একটা নির্দিষ্ট বাল্বের মাধ্যমে ক্যাচারটা খুলে যাবে নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে। যখন খুলে যাবে হ্যামারটা টুক করে নিচে পড়ে যাবে, এবং ওই যে যখন খুলে যাবে সেই উচ্চতাটা ফিক্স করা থাকবে। সেই জন্য বারবার একই উচ্চতায় সে পড়ে যাবে। এটা হলো সেফটি হ্যামার। তো সেফটি হ্যামার মূলত হ্যামারের সাথে দড়ি লাগানো থাকে না, দড়ি লাগানো থাকে একটা ক্যাচারের সাথে, আর ওই ক্যাচারটা হ্যামারটাকে ধরে টেনে তোলে। সুতরাং ওই যে ক্যাচারটা ধরার জন্য যে আলাদা একটা লক সিস্টেম বা মেকানিজম থাকে, সেই মেকানিজমে কিন্তু 1 কেজি 1.5 কেজি 2 কেজি একটা আলাদা ওজন থাকতে পারে, সেটা আমরা কাউন্ট করবো। তবে মনে রাখতে হবে, ওজন মাপার সময় 1 কেজি 1/2 কেজি বেশ কম হলে এটা কোনো সমস্যা না, এটা মেনে নেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে এটা তুলনামূলকভাবে ডোনাট হ্যামার থেকে একটু বেটার, কারণ এর উচ্চতাটা সবসময় একটা কন্ট্রোল থাকে আর কি, উচ্চতাটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, একই উচ্চতা থেকে পড়ে। কিন্তু এটারও কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? ওই যে যখন লকটা খুলে যায়, তার একটা কাপলিং থাকে, সেই কাপলিংয়ে হিট করে, কাপলিংয়ে যখন ক্যাচারটা হিট করে লকটাকে খুলে দেয়, ওই কাপলিংয়ে হিট করার সময় যদি মাটি দুর্বল থাকে, তাহলে স্পুন সহ পাইপটাকে পিছনের দিকে একটু টেনে নেয়। সেটা হোক 1 মিলি 2 মিলি 5 মিলি। তার মানে এই যে পিছনের দিকে টেনে নেয়, একবার উপরের দিকে ওঠে, ওই যে গর্তের যে অংশ থেকে উপরের দিকে ওঠে, অর্থাৎ নিচে তো ধরেন একটা নির্দিষ্ট জায়গায় পাইপটা বসে আছে, ধরেন 10টা ব্লো দেওয়া হলো, একটা নির্দিষ্ট জায়গায় গেল, 11 নম্বর ব্লো দেওয়ার সময় সে 5 মিলি উপরে উঠে গেল। তো ওই যে নিচে যে 5 মিলি শূন্য হলো, এখানে যদি পানি ঢুকলে কী হবে? ওই মাটিটা একটু নরম হবে, নরম হলে অ্যাসপিডেবল ওটা কমে যেতে পারে। সুতরাং এটাও এক ধরনের সীমাবদ্ধতা। এটা সাধারণত মাটির অ্যাঙ্গেলে যদি কম হয়, নরম থাকে, সেই ক্ষেত্রে এটা হয়। মাটি একটু শক্ত হলে, কারণ এই শক্ত হলে তেমন একটা সমস্যা হয় না, কারণ এই যে পেছন দিকে টান দেওয়ার যে লকের যে সিস্টেমটা ওখানে হিট করার পরে খুলে যায়, সেটার লোডের পরিমাণটা খুবই সামান্য। সুতরাং মাটি যদি নিচে শক্ত থাকে এবং শক্ত মাটির মধ্যে কামড়ে ধরে থাকে, তাহলে এটাকে আর ব্যাকে নিতে পারে না। ধরেন যে নরম মাটি থেকে 1 2 3 4 এসপিডি, তাহলে সামান্য কিছু 5 মিলি 10 মিলি ব্যাকে নিতে পারে। তো এটা হলো তার সীমাবদ্ধতা। সুতরাং এটা হলে তারপরে তুলনামূলক ডোনাট হ্যামার থেকে এটা ভালো। মনে রাখতে হবে, যদি আপনার আশেপাশে ডোনাট হ্যামার পরিবর্তে এই হ্যামারটা পাওয়া যায়, তাতে যদি আপনার সয়েল টেস্টের 2000-5000 টাকা খরচ বেশিও হয়, আপনি ডোনাট হ্যামার থেকে এই হ্যামারটাকে প্রেফার করবেন, এটা মনে রাখতে হবে। কারণ সয়েল টেস্টের উপরে আপনার বিল্ডিংয়ের খরচ আসতেছে, অথবা নিরাপত্তা আসতেছে। সয়েল টেস্ট উল্টাপাল্টা হলে বারবার বলতেছি আমরা, বারবার বিভিন্ন ভিডিওতে আমরা বলে আসতেছি যে সয়েল টেস্ট যদি উল্টাপাল্টা হয়, সেই ক্ষেত্রে হয় বিল্ডিং দুর্বল হয়ে যাবে, অথবা বিল্ডিং অতিরিক্ত খরচ আসবে। সুতরাং আপনার সয়েল টেস্ট যদি খরচ বেশি হয়, মাথায় রাখতে হবে যে আপনাকে সেই বেশি খরচের সয়েল টেস্টটাই নেওয়া উচিত, কারণ সেটা আপনার বিল্ডিংয়ের নিরাপত্তা ঝুঁকি কমাবে, অথবা বিল্ডিংয়ের ব্যয় কমাবে, নির্মাণ ব্যয় কমাবে। আর যদি মনে করেন যে না, আমি 3 কোটি টাকার বিল্ডিং করবো আর ওই 5000 টাকা দিয়ে একটা সয়েল টেস্ট করে ফেলবো, আপনি বোকা সরকার না, আপনি যে কোথায় বসবাস করতেছেন এটা আপনাকে আমরা বারবার বলার পরও যদি না বুঝতে পারেন, তাহলে আর কিছু করার নাই, আপনি আপনার মতো চলতে পারেন। স্বাভাবিকভাবে বুঝতে হবে যে আপনার 3 কোটি টাকা নিরাপত্তা 5000 টাকা দিয়ে দিবে সম্ভব? তাহলে তারা কি করবে 5000 টাকা?
একটা সয়েল টেস্ট করতে কত খরচ হয়, কী কী টেস্ট করতে হয়, কী কাজ করতে হয়, তা তো আমাদের এই চ্যানেলে আমাদের এই চ্যানেলটাতে ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিও দিয়েছি। আপনি আপনার সয়েল টেস্ট কোম্পানির সাথে মিলিয়ে নেন, দেখেন এগুলি করতে পারে কিনা, 5,000 টাকায় কীভাবে করবে, 7,000 টাকায় কীভাবে করবে, 10,000 টাকায় কীভাবে করবে। তারপরও আপনি রাজি হয়ে যান খুশি মনে যে হ্যাঁ আমার সয়েল টেস্ট হয়ে গেছে। আপনি বোকার সঙ্গে বসবাস করতেছেন, আপনি কোথায় আছেন? আচ্ছা যাই হোক, এরপরে আসি, এর চেয়ে ভালো আরও হ্যামার আছে, সেদিকে আসি। অস্থির হওয়ার কোনো কারণ নাই, খরচ বাড়বে সেই জন্য যদি সয়েল টেস্ট বাদ দেন এটা আপনার ব্যাপার। তারপরে আছে অটো ট্রিপ হ্যামার। অটো ট্রিপ হ্যামার যাবৎ যতগুলি হ্যামার বাংলাদেশে ব্যবহৃত হয় বা পৃথিবীতে ব্যবহৃত হয় এসপিটি টেস্টের জন্য সারা দুনিয়াব্যাপী, সেখানে অটো ট্রিপ হ্যামার হলো সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে আধুনিক, এবং এর লিমিটেশন এখন পর্যন্ত খুব একটা পাওয়া যায়নি। তারপরে আমি যতটুকু লিমিটেশন পেয়েছি আমি আমার এই আলোচনায় শেষের দিকে একটু বলবো, আপাতত তার বিবরণটা দিয়ে নিই। এই অটো ট্রিপ হ্যামারের মাঝখানে কোনো ছিদ্র থাকে না, এটা ডোনার সিস্টেম না, একটা সিলিন্ড্রিক্যাল স্টিল শেপ, একটা সিলিন্ড্রিক্যাল শেপের স্টিল, যার ওই ওজন তো একই হবে, 63.5 কেজি বা 140 পাউন্ড। ওজন তো পরিবর্তন করা সম্ভব না, ওজন ঠিক রাখতে হবে। এখন ড্রপ হাইটও ঠিক রাখতে হবে। এই দুইটা জিনিস হলো সয়েল টেস্ট হ্যামারের মূল জিনিস। বারবার একই কথা বলা হচ্ছে, বিরক্ত লাগতে পারে, তো তবু এই সয়েল টেস্টের সূক্ষ্মতা এবং একুরেসির সাথে আমি কিন্তু বারবার এই কথাগুলি বলতেছি। এগুলি হয়তো অনেক দর্শকদের অনেক সময় বিরক্ত লাগতে পারে, তারপর আমি বলতেছি বিরক্ত লাগলেও, কারণ আমি বারবার স্মরণ করিয়ে দিতে চাই এই জিনিস দুটা কন্ট্রোল করতে হবে। তো এইটা আবার ওই যে 30 ইঞ্চি বা 760 মিলিমিটার যে উচ্চতাটা আপ ডাউন করে ড্রপ হাইট, এটা নির্ণয় করে একটা মেকানিজমের মাধ্যমে। কি মেকানিজম? একটা ট্রিপ, চেনের মধ্যে একটা ট্রিপ থাকে, চেন বা ফিতার মধ্যে একটা টিপ লাগানো থাকে। ওই ফিতাটা যখন উঠতে 30 ইঞ্চি উঠে, তখন ফিতাটা ওই পুলির উপর দিয়ে ঘুরে গেলে টিপটা বাইরে চলে যায়, লকটা বাইরে চলে যায়, আর হ্যামারটা টুপ করে পড়ে যায়, আবার ঘুরে আসে, নিজটা ধরবে, আবার তুলবে, তোলার পরে আবার চলে যাবে, যখন টুপ করে হ্যামারটা পড়ে যাবে আর এটা আবার আসবে, এভাবে চলে। এবং এতে না পাইপ পিছন থেকে টেনে আনে, না এর উচ্চতা কম বেশি হয়, না ফ্রি ফলে কোনো বাধা সৃষ্টি করে। সুতরাং এটা হলো এখন পর্যন্ত সবচেয়ে অ্যাকুরেসি। সুতরাং আপনার আশেপাশে যদি অটো ট্রিপ হ্যামার পাওয়া যায়, তাহলে যদি 10,000 টাকাও বেশি লাগে একটা স্প্লটের সয়েল টেস্ট করতে, বা ধরেন প্রতি বোরিংয়ে যদি 5,000 টাকাও বেশি লাগে, আমি অনুরোধ করব, আমি আপনাদের পরামর্শ দেব, প্রতিটা সয়েল টেস্টে বোরিংয়ে যদি 5,000 টাকাও বেশি লাগে, আমি আপনাদের পরামর্শ দেব অটো ট্রিপ হ্যামারটা ব্যবহার করবেন। এই টিপ ব্যবহার করে এই অটো ট্রিপ হ্যামারটা ব্যবহার করে সয়েল টেস্ট সম্পন্ন করাবেন। কারণ আপনি 5 টাকার দিকে যদি তাকান, আপনার 5 কোটি টাকা, 4 কোটি টাকা, 3 কোটি টাকার বিল্ডিং, আপনি যদি 5-10 হাজার টাকার দিকে তাকান, তাহলে আপনার বিল্ডিং না করাই ভালো। তো এটার এখন বলছিলাম যে সামান্য কিছু সীমাবদ্ধতা আমার চোখে ধরা পড়েছে, সেটা আমি বলি। সীমাবদ্ধতা হলো এর যে মেকানিজম, লকিং সিস্টেম, পুলি, মোটর, চেইন, এই সব কিছুর ওজনটা একটু তুলনামূলকভাবে বেশি। যেমন ডন হ্যামারের তো দড়ি দিয়ে টানে, কোনো ওজন নেই, দড়ি তো এটা নেগলিজিবল। তারপরে যখন সেফটি হ্যামার আসলো, সেটা একটা ক্যাচার আছে আলাদা, ধরেন এটা 10 কেজি ওজন হলো, এই ক্যাচারটা হুট করে পরে 10 কেজি ওজনের, এটার হয়তো খুব নরম মাটি হলে একটু ইফেক্ট থাকতে পারে, যেটা এসপিডি স্পুনের উপর পর্যন্ত গড়ায়, সাধারণত গড়ায় না সামান্য। আর এই অটো হ্যামারের যে মেকানিজম, এখানে মোটর, চেন, কভার, এগুলি মিলায় বেশ কিছু একটা ধরেন 15-20 কেজি ওজনের একটা আলাদা সেকশন হয়ে যায়। এই ওজনটা নর্মালি স্থিরভাবে তো সেই এসপিটি স্পুনের উপরেই প্রভাব পড়ে, কারণ সেটা তো ড্রিলিং রডের মুখেই বসে থাকে, আর ড্রিলিং রডটা তো সেই এসপিটি স্পুনের নিচে, একদম নিচে যে ভর দিয়ে, সেখানেই বসে থাকে। সুতরাং এটা একটা সীমাবদ্ধতা হতে পারে, তবে এই সীমাবদ্ধতা কী ক্ষতি হবে আমি জানি না, বিশেষজ্ঞরা কেউ জানলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি যে 3টা পদ্ধতি বললাম, ডোনাট হ্যামার, সেফটি হ্যামার, অটো ট্রিপ হ্যামার, এর বাইরে আরও কোনো হ্যামার আপনাদের চোখে পড়ে থাকলে বা জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে এগুলি সংশোধনী বা আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এছাড়াও ওই যে বললাম আরও 2টা হ্যামারের কথা আমি বলেছিলাম, এটাকে স্লাইডিং হ্যামার বলে অথবা কন্টিনিউয়াস হ্যামার বলে, এরকম কিছু হ্যামার আছে। এই হ্যামারগুলি মূলত আনডিস্টার্ব স্যাম্পল, অর্থাৎ শেল বাই টিউবের মাধ্যমে যে স্যাম্পলটা নেওয়া হয়, সেই স্যাম্পলটা সংগ্রহ করার জন্য এই হ্যামারটা ব্যবহার করা। এটা কন্টিনিউয়াস হ্যামার, মানে একদম কন্টিনিউয়াস ফোর্স, সবসময় চাপটা ধরে রাখবে, এটা হতে পারে, সেটা হতে পারে, জ্যাকিং ফোর্স ইত্যাদি।
এক এক কোম্পানি এক এক ধরনের সিস্টেম আবিষ্কার করে নেয়। জ্যাকিং ফোর্স হতে পারে যে নিজের একটা না, তারপরে স্লাইডিং মানে একই আর কি, যে ওইটা বারবার যে টুট করে আমরা খেট করে যে আমরা মারি হ্যামারটা, এই হ্যামারিংয়ের চেয়ে ওইটা বেটার। তো বেশিরভাগ ক্ষেত্রে ওটা ব্যবহার করা হয় না, কারণ এই ধরনের যন্ত্রপাতি আমাদের দেশে যে সস্তা সয়েল টেস্ট করে কোম্পানিগুলি, এইসব যন্ত্রপাতি কোথেকে নিয়ে আসবে? একটা আলাদা জ্যাকের জন্য আবার পাম্পের জন্য আবার হাইড্রোলিক সিস্টেম ইত্যাদি কত কিছু কে নিয়ে আসবে? তো এরপরে আবার অ্যাঙ্করিংয়ের বিষয় আছে, যেমন আমি জ্যাকটা চাপ দিলে এই যে মাটির ভিতরে ঢুকে যাবে ওই সেলবাই টিউবের মতো কোনো কথা নাই। আমি যে জ্যাকটা চাই সেই জ্যাক সহ এরা কিন্তু উপরে উঠে যেতে পারে, সেজন্য লিফটিংয়ের ওয়াইডিংয়ের ব্যাপার আছে। এগুলি সাধারণত কেউ করে না, বা খুব বড় ধরনের টেস্ট না হলে, খুব বড় ধরনের কোম্পানি না হলে এত কিছু কেউ ফলো করে না। আপনারা চেষ্টা করবেন যত ফলো করা যায়, পয়সা বেশি খরচ হোক, আপনার সয়েল টেস্ট তত ভালো হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমার এই ভিডিওর আলোচনার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা কোন কোন অংশে আপনাদের সাথে একমত হয়নি বা একমত হতে পারেননি বা ভালো লাগেনি একটু কমেন্ট বক্সে দয়া করে জানাবেন। আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, যদি অন্য কাউকে জানানোর উপযোগী মনে হয়, তাহলে আপনাদের যার যার নিজস্ব সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময়ে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।